আজকে শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া। অন্যান্য গল্পের মতো এই গল্পটিও অনেক পর্বে বিভক্ত। শুরু হচ্ছে প্রথম পর্ব, রহস্যের ছায়া। নয়না আর তার মা সুবর্ণা এক খাটে পাশাপাশি শুয়ে আছে। চারিদিকে নেমে এসেছে গাঢ় অন্ধকার। আজ অমাবস্যা, রাত অনেক দূর গড়িয়ে গেছে। তবু সুবর্ণার চোখে নেই ঘুমের ছোঁয়া। অজানা এক উদ্বেগ, অস্থির তার মন। কেউ যেন হারিয়ে যাবে, নিঃশব্দে মিলিয়ে যাবে এই অন্ধকারে। যেন নিস্তব্ধতা আভাস দিচ্ছে অনিবার্য কোনো ঘটনার। নয়নাও এখনো ঘুমোয়নি। সে শুধু ঘুমোনোর ভান করে শুয়ে আছে। মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে সে দেখে নিচ্ছে মা ঘুমিয়েছে কিনা। কিন্তু সুবর্ণা জেগে আছে। বুঝতে পেরে নয়না মনে মনে বিরক্ত হয়ে উঠছে। সারাদিন পরিশ্রমে ক্লান্ত সুবর্ণা এক সময় ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর তার নিঃশ্বাস ভারী হয়ে এলো এবং সে হালকা নাক ডাকতে শুরু করলো। নয়না বুঝতে পারল তার মা গভীর ঘুমে ঢলে পড়েছে। সে মাথার পাশে রাখা টর্চটা হাতে নিল আর নিঃশব্দে মায়ের পাশ থেকে উঠে বসল। ধীরে ধীরে খাট থেকে নেমে পা টিপে টিপে গিয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো। তারপর সাবধানে দরজাটা আবজে টেনে দিল। সে একবার পাশের ঘরের দিকে তাকালো। দরজাটা বন্ধ। ও ঘরেই শুয়ে আছে তার ভাই অমিত। অমিতের বয়স 16 বছর আর নয়নার 18 বছর। বাইরে লাইটটা জ্বলছে। গেটের চাবিটা বারান্দার এক কোণের আড়ালে ছোট্ট একটা পেরেকের সঙ্গে ঝোলানো। নয়না নিঃশব্দে চাবিটা নামিয়ে নিল। তারপর সাবধানে গেটের তালা খুলল। তবুও হালকা একটা চিক আওয়াজ হয়ে গেল। ঘরের ভেতরে অমিত ঘুমায়নি। আওয়াজটা শুনে তার বুকের ভেতরে ধক করে উঠল। আতঙ্কে সে এক মুহূর্তের জন্য থেমে গেল। কে বারান্দার গেট খুলছে? সে তাড়াতাড়ি খাট থেকে নেমে এলো। দরজার কাছে গিয়ে ছিটকিনি খুলে দরজাটা ধীরে ধীরে হালকা ফাঁক করে বাইরে তাকালো। নয়না বাইরের আলোটা নিভিয়ে দিল। তারপর গেটের বাইরে পা রাখলো আর ধীরে ধীরে গেটের হুড়কোটা সাবধানে টেনে দিল, যেন কোনো শব্দ না হয়। অমিত ভেতর থেকে অন্ধকারে লুকিয়ে ছোটদিকে বাইরে বেরোতে দেখে ভয়ে কেঁপিয়ে উঠল। সে ভাবল, কোথায় যাচ্ছে ছোটদি? সে আর দেরি না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। এইদিকে নয়না এদিক ওদিক তাকাতে তাকাতে গলির দিকে এগিয়ে যাচ্ছে। তার মুখে একটা অদ্ভুত স্থিরতা, চোখে দৃঢ়তা। ছোটদি, অমিত নিচু গলায় ডাকলো, কিন্তু নয়না শুনতে পেল না। সে জোর পায়ে হেঁটে চলল অন্ধকারে। অমিত গেট খুলে চুপি চুপি তার পেছনে রওনা দিল। আর ডাকলো না। এখন তার ভেতর শুধু আতঙ্ক নয়, কৌতূহলও দানা বাঁধছে। এই অমাবস্যা রাতে তার ছোটদি কোথায় যাচ্ছে? গ্রামের ভয়াবহ পরিস্থিতি জেনেও ছোটদি রাতে কেন লুকিয়ে বেরোচ্ছে? নয়না কিছুটা পথ হেঁটে এসে থামলো একটি বড় গাছের গোড়ায়। জায়গাটা ঘন অন্ধকারে ঢাকা। গাছের নিচে একজন লোক দাঁড়িয়েছে। তার পরনে কালো পোশাক, মাথা ও মুখ ঢাকা কালো কাপড়ে। নয়না তাকে দেখে কাছে গিয়ে হঠাৎ এক ঝটকায় জড়িয়ে ধরে বলল, অনেকক্ষণ আগে এসেছো? লোকটি মাথা নেড়ে উত্তর দিল। রাগ করো না লক্ষ্মীটি, মা ঘুমাচ্ছিল না, তাই আসতে দেরি হয়ে গেল। সরি, নয়না মৃদু স্বরে বলল। লোকটি নয়নার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, চলো, অনেক ভালোবাসবো, আদর করব। নয়না কথাটা শুনে লজ্জা পেল। তার ইচ্ছে করছে তার সঙ্গে যেতে, কিন্তু মনের গভীরে এক ধরনের অজানা ভয় দানা বেঁধেছে। তার চোখে সেই দ্বিধা স্পষ্ট। লোকটি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করল, ভয় করেছ? নয়না চুপ করে রইল। লোকটি বলল, আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি বলেই তো সব কিছু জেনেও সাহস করে এসেছি। নয়না ফিসফিস করে বলল, কাউকে আমার কথা বলনি তো? না। লোকটি নয়নার হাত শক্ত করে ধরে বলল, চলো, ভয় নেই, আমি তো আছি। এই সময় অমিত গাছের কাছাকাছি এসে চুপি চুপি আড়ালে দাঁড়িয়ে গেল। সে ভাবল, ছোটদি কার সঙ্গে কথা বলছে?
লোকটিকে সে আড়াল থেকে দেখতে চেষ্টা করল, কিন্তু মুখ ঢাকায় চিনতে পারল না। অমিতের মনে সন্দেহ জাগলো, এই লোকটি কি নিখোঁজ মানুষগুলোর ঘটনার সঙ্গে জড়িত? ছর্দি এর সঙ্গে পরিচয় বা হলো কি করে? ছর্দি লোকটিকে ভালোবাসে সেটা বোঝা যাচ্ছে। লোকটি নিশ্চয়ই এই গ্রামেরই কেউ। ব্যাপারটা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এদিকে নয়না লোকটির হাত ধরে অন্ধকারের দিকে এগিয়ে চলল। অমিত দূরত্ব বজায় রেখে চুপচাপ তাদের পেছনে চলতে লাগলো। চোখে কৌতূহল আর মনে মনে এক অজানা শঙ্কা। তারা হাঁটতে হাঁটতে গ্রামের এক্কেবারে শেষ প্রান্তে এসে পৌঁছালো। সামনে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভাঙাচোরা পোড়া বাড়ি। চারপাশে ঘন ঝোপঝাড় ঢেকে গেছে। নয়নার হঠাৎ গা কাঁটা দিয়ে উঠল। ভয় আর দ্বিধায় সে কেঁপে উঠল। এখানে কেন এসেছো? এই জায়গায় তো দিনেও কেউ আসতে ভয় করে যে। নয়না ফিস ফিস করে জিজ্ঞাসা করল। কোনো ভয় নেই, লোকটি হালকা হেসে বলল। নয়না একটু থেমে বলল, যেভাবে প্রতি অমাবস্যা রাতে মানুষ নিখোঁজ হচ্ছে আর প্রতিদিন কোনো না কোনো ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, তাতে? লোকটি নয়নার কথা কেটে দিয়ে বলল, ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এই কথা বলেই সে হঠাৎ নয়নার ঠোঁটে চুমু খেল। নয়নার ভেতরের সংশয়, ভয় সব যেন মুহূর্তে দুর্বল হয়ে পড়ল সেই চুমুর কাছে। লোকটি এবার নয়নার গলা ও বুকে চুমু দিতে দিতে মায়াবী স্বরে বলল, ভেতরে চলো, অনেক আদর করব তোমায়, কেউ আমাদের বিরক্ত করতে পারবে না। লোকটি নয়নার হাত ধরে ভাঙাচোরা সিঁড়ি পেরিয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। অমিত পোড়া বাড়িটির সামনে এসে দাঁড়ালো। সামনে ঘন ঝোপঝাড় দেখে তার মনে হলো সাপ বা পোকামাকড় থাকতে পারে। হঠাৎ একটা ভয় চেপে বসলো এর ভেতরে। সে মনে মনে ভাবল, ভেতরে ঢোকা কি ঠিক হবে? ভেতরে কি আরও লোক আছে? ছর্দির নিশ্চয়ই বিপদ হতে পারে। চিন্তা করতে করতে ওর বুকটা হিম হয়ে গেল। সেই সঙ্গে ছর্দির ওপর প্রচণ্ড রাগ জন্মালো। এভাবে সে লুকিয়ে কেন এলো রাতের অন্ধকারে? হঠাৎ অমিতের চোখ পড়ল কিছুটা দূরে একটি আলোকিত বাড়ির দিকে। ভুবনবাবুর দোতলা বাড়ি। তিনি গ্রামের মোড়ল, সেই সঙ্গে একজন নামকরা ওঝা। গ্রামের তার অনেক সম্মান, সকলেই তাকে মান্য করে। তার বাড়ির সামনে আলো জ্বলছে, কিন্তু পোড়া বাড়িটার দিকে সেই আলো ছড়িয়ে পড়ছে না। এ যেন অন্ধকারের মধ্যে এক নিঃসঙ্গ দ্বীপ। ঠিক সেই মুহূর্তে অমিত পোড়া বাড়ির ভেতর থেকে তার ছর্দির চিৎকার শুনল। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে তাড়াতাড়ি পোড়া বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার চৌকট পেরোনোর মুহূর্তেই হঠাৎ পেছন থেকে এক শীতল আঁচ লাগলো তার গলায়। না, স্পর্শ নয়, যেন কোনো ছায়ার মতো অস্থির ধারালো নখ আচমকা চেপে বসলো তার গলায়। চোখের পলকে সেই নখ গর্ত করে দিল তার গলার মাংসে। রক্ত ছিটকে পড়ল। তীব্র যন্ত্রণায় তার শরীর কেঁপে উঠল। গলা দিয়ে বেরোলো কর্কশ এক গঙ্গানি, যেন ব্যথার চাপে শ্বাসকষ্টটুকুও আটকে গেছে। সে কাঁপতে কাঁপতে অস্পষ্ট কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কে? কোনো উত্তর নেই, তবে এক অদৃশ্য শক্তি তাকে পেছন দিকে হিঁচড়ে নিয়ে চলছে মাটির ওপর। পায়ের চিহ্নও পড়ছে না। এবার সে উঠে যাচ্ছে আকাশের দিকে। পোড়া বাড়ির পাশে এক বড় কালচে ছায়ার ঢাকা গাছ, তারই দিকে উঠিয়ে নেওয়া হচ্ছে তাকে। তার গলা থেকে ঝরছে গাঢ় রক্ত, ভারী ফোঁটায়। রক্ত গড়িয়ে পড়ছে পিঠ বেয়ে কোমর পর্যন্ত, তারপর নিঃশব্দে মাটিতে টুপ করে পড়ছে। কিন্তু সে রক্ত মিশে যাচ্ছে না মাটিতে। গাছের শিকড়, ডাল, পাতাগুলো যেন ক্ষুধার্ত প্রাণীর মতো তা চুষে নিচ্ছে। নিচের ছায়ার গহরে ঘুরপাক খাচ্ছে এক ভয়ানক শব্দ, চুপ চুপ চুপ। যেন কোনো অজানা সত্তা ধীরে ধীরে রক্ত চেটে খাচ্ছে। প্রতিটি বিন্দুতে অনুভব করছে ভয়াল তৃপ্তি। অমিত এখনও বেঁচে। দৃষ্টিশক্তি ঝাপসা, নিঃশ্বাস কাঁপছে। হঠাৎ গলার চারপাশে টের পেল শীতল লতানো কিছু স্পর্শ, যা দ্রুত পাকিয়ে যাচ্ছে। শক্ত হয়ে উঠেছে যেন ধাতব সাপ। এক ঝটকায় ভেঙে দিল তার ঘাড়। একটা থরথরে চটার শব্দ, আর সব শেষ। তার নিথর দেহ ঝুলছে গাছের শীর্ষে, লতার বাঁধনে শক্তভাবে আঁটসাঁট।
গলার ক্ষতচিহ্ন থেকে টুপটুপ করে পড়ছে শেষ রক্তবিন্দুগুলো। নিচের পাতায় শিকড়ে ছায়ায় লুকিয়ে থাকা কিছু যেন সেই রক্ত চুষে নিচ্ছে। নিভৃত পশুতাপূর্ণ শব্দে যেন নিঃশ্বাসে ফিসফিস করে বলছে, তাজা। রাত নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধার বুকে চিরে ছড়িয়ে পড়ছে সেই রক্তপানের শব্দ। গাছের পাতা কাঁপছে না বাতাসে, বরং এক অজানা ক্ষুধা যেন তার প্রতীক্ষায় আরও এক প্রাণের শেষ রক্তবিন্দু চুষে নেওয়ার। লিপিকা বিশ্বাসের লেখা এই রহস্যের ছায়া প্রথম পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।